এখন আমরা দেখব প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এই মতবাদ অনুযায়ী কি হয়, এটিপিএস এনজাইম দেখি আসো আমরা। এটিপিএস এনজাইম ক্রিয়ায় এটিপি ভেঙে, অর্থাৎ এটিপিটা ভেঙে যায় কিসের, কোন এনজাইমের কারণে, এটিপিএস এনজাইমের কারণে। তাহলে এটিপিএস এনজাইমের কারণে এটিপি ভেঙে যাবে, ভেঙে প্রোটন অর্থাৎ এইচ প্লাস বাহিরে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ বাহিরে চলে আসবে। ঠিক আছে, বাইরে চলে আসবে এবং বাহক প্রোটিন সক্রিয় হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে ভিতর প্রবেশ করবে। তাহলে এদিকে জিনিসগুলা কি হয়েছে, প্রথমে হচ্ছে আমাদের এটিপি ভেঙে গেল, এটিপি ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি তৈরি হয়েছে, বাহিরে চলে আসছে হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন। তারপর হচ্ছে কি হয়েছে, প্রোটন আয়ন, হ্যাঁ, মোটিভ ফোর্স তৈরি হয়েছে। ঠিক আছে, মোটিভ কি, এই যে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়েছে একটা, তৈরি হওয়ার পর বাহক প্রোটিন সক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, বাহক প্রোটিনটা সক্রিয় হয়ে যাবে এবং ক্যাটায়ন এন্ড অ্যানায়ন একসাথে কি উদ্ভিদের দেহে প্রবেশ করবে। ঠিক আছে, উদ্ভিদের দেহে প্রবেশ করবে। তাহলে এদিক থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে জিনিসটা মনে রাখতে হবে সেদিকে কি, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের ক্ষেত্রে এটিপি ভাঙতে কোন এনজাইম সাহায্য করে, এটিপিএস এনজাইম সাহায্য করে। এদিক থেকে এই জিনিসটা জানলেই হয়ে যাবে। এখন আসো আমরা দেখি লেসিথিন, লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন ফসফোলিপিড বাহক হিসেবে কাজ করে। তাহলে লেসিথিন বাহক মতবাদের ক্ষেত্রে লেসিথিন ফসফোলিপিড বাহক হিসেবে কাজ করবে। কোষ ঝিল্লির বাহিরের তলে, হ্যাঁ, অ্যানায়ন এবং ক্যাটায়ন গ্রহণ করে ভিতরের তলে নিয়ে যায় এবং এটিপিএস প্রয়োজনীয় শক্তি দেয়। ঠিক আছে, তাহলে হচ্ছে কোষ ঝিল্লির বাহিরের তল থেকে হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন গ্রহণ করে নিয়ে যাবে, অ্যানায়ন ক্যাটায়ন গ্রহণ করে নিয়ে যাবে। তাহলে দেখো দুইটা মতবাদের ক্ষেত্রে জাস্ট অ্যানায়ন ক্যাটায়ন শরীরের ভিতর প্রবেশ করে, বুঝলা? একটা হচ্ছে প্রোটন আয়ন ট্রান্সপোর্ট মতবাদ, আরেকটা হচ্ছে লেসিথিন মতবাদ। এইটুকুন এদিক থেকে গেল। এখন আসো নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ। কয়টা মতবাদ আছে? চারটা মতবাদ আছে। একটা হচ্ছে ব্যাপন মতবাদ বা ডিফিউশন থিওরি, আরেকটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ বা আয়ন এক্সচেঞ্জ থিওরি, আরেকটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা মতবাদ বা হচ্ছে ডোনান ইকুইলিব্রিয়াম থিওরি, আরেকটা হচ্ছে ব্যাপন প্রবাহ মতবাদ বা হচ্ছে মাস ফ্লো থিওরি। এটা হচ্ছে প্রথমে এই হেডিং গুলা মনে রাখবা এমসিকিউর জন্য। আর ভিতর থেকে কি কি পড়তে হবে দেখো। ব্যাপন মতবাদে কি বলছে, মাটিতে অবস্থিত দ্রবণ হতে কোষের অভ্যন্তরে ব্যাপন প্রক্রিয়ায় আয়ন প্রবেশ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা জানলাম আয়ন পরি আমাদের হচ্ছে লবণ, যেই হচ্ছে উদ্ভিদের দেহের মধ্যে যে প্রবেশ করে সেটা হচ্ছে আয়ন রূপে। তো আয়ন রূপে যে প্রবেশ করবে সেটা কোন প্রক্রিয়ায় প্রবেশ করবে, কি প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় বা ডিফিউশন থিওরির মাধ্যমে প্রবেশ করবে। উদ্ভিদের লবণ শোষণ অঞ্চলের, হ্যাঁ, অঞ্চলের কোষ রসে কোনো আয়নের ঘনত্ব কম হলে উদ্ভিদের দ্রবণ হতে ব্যাপন প্রক্রিয়ায় আয়ন প্রবেশ করবে। অর্থাৎ উদ্ভিদ, ধরো এটা উদ্ভিদ, উদ্ভিদের ভিতরে ধরো হচ্ছে কোনো হচ্ছে সেল রস, হ্যাঁ, কোষ রসে, হ্যাঁ, সেল রস বা হচ্ছে সেল ফ্লুইডের মধ্যে, FLUID ফ্লুইডের মধ্যে ধরো একটা আয়নের কমতি আছে। ঠিক আছে, কোনো একটা আয়নের কমতি আছে, সেটা কি করবে, উদ্ভিদ মাটি থেকে নিচের দিকে শোষণ করে দিবে, কিসের মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ায়। এটাই হচ্ছে ব্যাপন মতবাদের কথা। এগুলো আসলে একটু একটু করে লিখে দিবা তাহলেই হবে। এখন হচ্ছে আয়ন মতবাদ থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা, কোন আয়ন কোনটার পরিবর্তিতে যাবে, কোনটা বের হবে, এটা জানতে হবে। উদ্ভিদ মূলের কোষ রস হতে হাইড্রোজেন আয়ন বাহিরে নির্গত হবে। তাইলে ধরো এটা হচ্ছে উদ্ভিদের কোষ রস, আর এটা হচ্ছে বাহিরের, বহিরাগত আয়ন, বহিরাগত আয়ন। এটা যদি আরেকটু সুন্দর করে আমি লিখতে চাই, দাঁড়াও এক সেকেন্ড, এটা যদি আরেকটু সুন্দর করে আমি লিখতে চাই তাহলে কি হবে, যদি এদিকে টান দিয়ে দিই, আর একটু সুন্দর করে দিই, অর্থাৎ যদি হচ্ছে আমি এইটা টান দিলাম, একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাহিরে। তাহলে উদ্ভিদের ভিতর থেকে হাইড্রোজেন আয়ন কোথায় আসবে, বাহিরে চলে আসবে। তাইলে কি হলো, হাইড্রোজেন আয়ন, আয়ন বিনিময় মতবাদে কোনটা বাহিরে চলে আসবে, খুবই ইম্পর্টেন্ট, হাইড্রোজেন আয়ন নির্গত হবে এবং বাহিরের পটাশিয়াম আয়ন যেটা ক্যাটায়ন সেটা কি করবে, প্রবেশ করবে। ঠিক আছে, তাইলে একটা হাইড্রোজেন আয়নের মতবাদ বিনিময় হবে, অর্থাৎ পজিটিভের বিনিময় হবে আর একটা নেগেটিভের বিনিময় হবে। পজিটিভের মধ্যে কোনটা বাহির হবে,
আমাদের হাইড্রোজেনটা বের হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের ঘাটতি দেখা গেছে, তাহলে হাইড্রোজেনের ঘাটতিকে পূরণ করবে আমাদের পটাশিয়াম। আরেকটা ভিতর থেকে OH চলে যাবে, OH চলে যাবে এবং কি কি প্রবেশ করবে, আমাদের Cl মাইনাস প্রবেশ করবে অথবা ক্লোরাইড আয়ন প্রবেশ করবে। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন বাহির হইলো, পটাশিয়াম প্রবেশ করলো, হাইড্রক্সিল আয়ন বাহির হলো, ক্লোরাইড আয়ন প্রবেশ করলো। এমন করে জানতে হবে, কষ্ট হলেও জানতে হবে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, কিছু করার নাই। যেগুলো হচ্ছে আমি লাল কালি দিয়ে দাগাইতেছি সেগুলো খুব ভালো ভালো করে করবা। ব্যাপন প্রক্রিয়া হচ্ছে প্রবেশ করে কিসে, আয়ন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ডোনান সাম্যাবস্থা মতবাদ। এদিকে কি, কোষ ঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকে, সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত বাহির থেকে ঋণাত্মক আয়ন আমাদের কি করতে থাকে, ভিতরে প্রবেশ করতে থাকে। ঠিক আছে, ভিতরে প্রবেশ করতে থাকে। তাইলে ডোনেনের মধ্যে কি হবে, অব্যাপনযোগ্য কিছু ঋণাত্মক চার্জ থাকবে। এই ঋণাত্মক চার্জকে প্রশমিত করার জন্য ধনাত্মক গুলা প্রবেশ করতে থাকবে। তাহলে ধনাত্মক ঋণাত্মক যখন হচ্ছে এক্সাক্ট সংখ্যা হবে তখন হচ্ছে একটা সাম্যাবস্থায় যাবে। এটাই কি, এটাই হচ্ছে ডোনান সাম্যাবস্থা। তাহলে ডোনান সাম্যাবস্থার মধ্যে কি থাকবে, অব্যাপনযোগ্য কিছু ঋণাত্মক চার্জ থাকবে। সেটাকে প্রশমিত করবে কি, ঋণাত্মক চার্জ যেহেতু, তাইলে হচ্ছে ধনাত্মক আয়ন প্রবেশ করবে, তাই না। মাইনাস বেশি, তাহলে পজিটিভ যদি বেশি যায় তাহলে হচ্ছে দুইটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, সাম্যাবস্থায় আসবে। এটাই হচ্ছে ডোনান মতবাদ। আরেকটা হচ্ছে ব্যাপন প্রবাহ মতবাদ। ব্যাপন প্রবাহ মতবাদের ক্ষেত্রে কি হবে, প্রসেদন টানে যখন ব্যাপন হারে পানি পরিশোষিত হয় তখন পানির সাথে কিছু লবণের আয়নে পরিশোষিত হয়। ঠিক আছে, অর্থাৎ পানির সাথে যখন হলো, হ্যাঁ, খনিজ লবণের আয়ন পরিশোষিত হয় সেটা হচ্ছে ব্যাপন প্রবাহ মতবাদ। গেল, এদিক থেকে এই কয়টা জিনিস ভালো করে মনে রাখতে হবে। এখন আসি মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। মাটিস্থ উদ্ভিদে মাটিস্থ দ্রবণে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং কলাইডাল দানার গায়ে কিছু পরিমাণে অ্যাবজর্ব থাকে। ঠিক আছে, অর্থাৎ কলাইডাল অর্থাৎ হচ্ছে লবণগুলা হচ্ছে মাটির মধ্যে ছড়ায় ছিটায় থাকে। ঠিক আছে, এগুলা। এখন হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মতবাদ। একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মতবাদ দুই রকম, একটা হলো কি কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ঠিক আছে, তাইলে আয়ন মতবাদ এক্সচেঞ্জ মতবাদ দুইটা, একটা কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ আর একটা কি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তাহলে দেখি কার্বন ডাই অক্সাইড মতবাদে কি হয়। তাহলে শ্বসনে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, হইলো। তারপরে কার্বন ডাই অক্সাইড কি করলো, এই পানির সাহায্যে বিক্রিয়া করে কি তৈরি করলে, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। ঠিক আছে, তাহলে কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচারটা কি বাবা, বলো তো। কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচার কি হবে, কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচার হবে H2CO3, H2CO3। তাইলে এই পানি কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিলে কি তৈরি করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। দেন এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে গেল, ভাইঙ্গা হাইড্রোজেন আয়ন তৈরি করলো আর HCO3 মাইনাস তৈরি করলো, একটা অ্যানায়ন তৈরি করলো, একটা ক্যাটায়ন। তাহলে হাইড্রোজেন হচ্ছে ক্যাটায়ন আর বাইকার্বন কি তৈরি করলো, একটা অ্যানায়ন তৈরি করলো। ঠিক আছে, গেল। এখন কলাইডাল দানার পটাশিয়ামের সাথে হাইড্রোজেন আয়নের বিনিময় করবে, তাই না। দেখছিলাম আমরা আয়নের মধ্যে কলয়েড, হ্যাঁ কলয়েড কি একটা আছে হচ্ছে কলয়েড, কলয়েড গুলো হচ্ছে একটু বড় বড় দানা হয়। ঠিক আছে, আর ক্রিস্টাইল যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ছোট ছোট হয়, এমন ছোট ছোট, আর কলয়েড গুলো বড় বড়। এই কলয়েডের গায়ে কি থাকবে, আমাদের পটাশিয়াম আয়ন গুলা যুক্ত থাকবে, পটাশিয়াম আয়ন। এটা কলয়েড, এটার গায়ে পটাশিয়াম যুক্ত থাকবে। এই পটাশিয়াম হাইড্রোজেনের মাধ্যমে কি করলো, বিনিময় করলো। কি করলো, বিনিময় করলো। হাইড্রোজেনটা এদিকে চলে আসলো, তাহলে হাইড্রোজেনটা এদিকে চলে আসবে, পটাশিয়ামটা বের হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো HCO3 আয়নের সাথে অ্যানায়নের বিনিময় ঘটবে এবং উভয় প্রকার আয়নই কাছের মূলের কাছে সহজলভ্য হয়। ঠিক আছে, এটা। তাইলে কার্বন ডাই অক্সাইড মতবাদে কি হয়, এক্সচেঞ্জ মতবাদে সোজা কথা, প্রথমে হচ্ছে শ্বসন। আমরা জানি শ্বসনে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড সোজা কথা পানির সাথে বিক্রিয়া করবে, কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড H2CO3 তৈরি করবে। দেন আবার H2CO3 এর মধ্যে আবার কি হবে, ভাগ হবে, H প্লাস আয়ন তৈরি করবে, HCO3 মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়নটা কিসের মাধ্যমে চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে, পটাশিয়ামের মাধ্যমে এক্সচেঞ্জ হবে। আর এটা অন্য কোনো একটা অ্যানায়নের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আরেকটা কি, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এই দিয়ে কি হবে,
এদিকে হচ্ছে কম্পিত, হ্যাঁ, কম্পন হবে কিভাবে হবে দেখো। কলয়েড কলয়েডাল দানার আয়ন স্থির নয়, অর্থাৎ ধরো এটা কলয়েড, এটার মধ্যে যেই হচ্ছে আয়ন আছে সেটা স্থির থাকে না, এটা কি থাকে, কম্পিত হইতে পারে, অর্থাৎ ভাইব্রেট হইতে থাকে, তাই না? তখন কি হবে, মূলের গায়ের আয়নও একই সাথে কম্পিত হতে থাকবে। তাহলে ধরো এটা হচ্ছে কলয়েডের আয়ন, আবার এদিকে কি আছে, মূলের মধ্যে ধরো আছে কি, মূলের মধ্যে আছে হচ্ছে হাইড্রোজেন, সরি এদিকে হচ্ছে এদিকে কি আছে, ধরো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আয়ন। এটা কি করবে, এদিকে আসবে, এটা এদিকে এসে হচ্ছে পরস্পরের সাথে এক্সচেঞ্জ করে পারে, এক্সচেঞ্জ হয়ে যায়। যেমন পটাশিয়ামের সাথে হাইড্রোজেনের বিনিময়, এটা কি, কোন এক্সচেঞ্জে ঘটে, এটা ঘটে হচ্ছে কন্টেক্ট এক্সচেঞ্জের মধ্যে ঘটে। তাহলে কন্টেক্ট এক্সচেঞ্জ মতবাদের মধ্যে কি ঘটে, দুটা জিনিস থাকে। প্রথমে হচ্ছে কলয়েডাল দানার গায়ে আয়ন থাকে যেটা হচ্ছে পটাশিয়াম, আর এটা উদ্ভিদের মূলের মধ্যে থাকে যেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। দেন দুটাই কি করতে থাকে, আমাদের ভাইব্রেট হইতে থাকে, অর্থাৎ ভাইব্রেট হয়ে একটা আরেকটার কাছে চলে আসে, দেন একটা আরেকটার সাথে আয়ন এক্সচেঞ্জ করে, এটাকে কি বলা হয়, কন্টেক্ট এক্সচেঞ্জ, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে লেগে গিয়ে এক্সচেঞ্জ করে ফেলে, ঠিক আছে, লেগে গিয়ে এক্সচেঞ্জ করে ফেলে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে ভালো করে, এটা হচ্ছে এটাও ক্ষতে দিয়ে দিতে পারে, ভালো করে বাবা পড়তে হবে, ঠিক আছে। গেল, এখন হচ্ছে সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণের মধ্যে পার্থক্য। কি কি পার্থক্য আমরা এমনি পারবো, সক্রিয় শোষণের মধ্যে হচ্ছে শক্তির প্রয়োজন পড়ে, নিষ্ক্রিয় শোষণের মধ্যে শক্তির প্রয়োজন পড়ে না। হারটা কি হয়, হারটা বৃদ্ধি হয়, হ্যাঁ না, হারটা শ্বসন হার বৃদ্ধি করে, আর এটা কি থাকে, স্বাভাবিক থাকে। তারপর হচ্ছে অ্যানায়ন আর ক্যাটায়ন আমাদের হচ্ছে শোষণ, আমাদের কি হবে, অ্যানায়ন ক্যাটায়ন একই সাথে শোষিত হয়, তাই না, একই সাথে শোষিত হয়। আর নিষ্ক্রিয়র সাথে অ্যানায়ন ক্যাটায়ন একই সাথে শোষিত হয় না, আলাদা আলাদা ভাবে শোষিত হয়, আর এটা কি হয়, ডিরেক্টলি একসঙ্গে অ্যাবসর্বড হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে দেখি বাহক গুলা কি থাকবে, সক্রিয় শোষণে বাহক আয়ন অণু দ্বারা শোষিত হয়, এটা হচ্ছে কোনো বাহকের দরকার হয় না, ঠিক আছে। আর এনজাইম কি, সক্রিয় শোষণে এনজাইমের ভূমিকা গুরুত্বপূর্ণ, আর এদিকে তেমন ভূমিকা নেই। এটাও হচ্ছে আমাদের এমসিকিউ তে দিয়ে দিতে পারে। এমসিকিউর জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে দিয়ে পড়বা, বিপাকীয় শক্তি কোনটাতে দরকার হয় কোনটাতে দরকার হয় না, শ্বসন হার কোনটাতে বেশি কোনটাতে স্বাভাবিক থাকে, আর হচ্ছে এনজাইমটা পড়বা ভালো করে, ঠিক আছে, এনজাইমটা আর কোনটাতে আয়ন বাহক দরকার হয় কোনটাতে দরকার হয় না। গেল, এখন হচ্ছে পানি ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, তাই না, পানি কিভাবে শোষিত হয় আর খনিজ লবণ কিভাবে শোষিত হয় জানতে হবে, ঠিক আছে, জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা জানবো, এটা আমরা জানবো, ক্লাস প্রায় শেষ হয়ে গেছে, প্রায় না আরো বড় আছে, লেকচারটা দুইটা ভাগে নিতে হবে, আসো যাই। তারপর হচ্ছে কিসে যাবো এখন আমরা, পানি ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য। শোষণের অবস্থা, পানি শোষণ, অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, কোনো শক্তির প্রয়োজন হয় না। আর খনিজ লবণগুলা বেশিরভাগই কি হয়, সক্রিয় শোষণে শোষিত হয়। গেল, বিপাকীয়, তাহলে শক্তি যেহেতু নিষ্ক্রিয়, বিপাকীয় শক্তি দরকার আছে, দরকার নাই। আর এদিকে কি আছে, বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে, ইজি পারবো। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পানি অণু হিসেবে শোষিত হয়, আর লবণ কি হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে শোষিত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। শোষণের মাধ্যম, এটাও ভেরি ইম্পর্টেন্ট। পানিটা হচ্ছে মূল রোম অঞ্চল দিয়ে শোষিত হয়, আর এটা কি, মূলের অগ্রভাগের, ঠিক আছে, যেদিকে হচ্ছে কোষ বিভাজন বেশি ঘটে সেদিক থেকে আমাদের শোষিত হয়। তাহলে মূল রোম দ্বারা পানি শোষিত হয়, মূলের অগ্রভাগের কোষ বিভাজিত অঞ্চল দ্বারা লবণ শোষিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পানি শোষণের জন্য বাহক প্রয়োজন হয় না, আর এটার জন্য কি হয়, বাহক প্রয়োজন হয়। গেল, এটাও এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই দুটা নিষ্ক্রিয় সক্রিয় শোষণের পার্থক্য, পানি খনিজ লবণের শোষণের পার্থক্য অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে। এখন যেদিক থেকে এই জিনিসটা হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে, খনিজ লবণ শোষণের প্রভাবক গুলা, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আমরা পড়বো না, ঠিক আছে, এটা পড়বো না। এখন আসো লুন্ডেগর মতবাদ, বা হচ্ছে এটা হচ্ছে এখন আমরা আরেকটু বিস্তারিত জানবো। বিস্তারিত জানতে গেলে কি লাগবে, চলো দেখি। এখন দেখো লুন্ডেগর মতবাদের মধ্যে একটা হচ্ছে বাহিরের দ্রবণ, আরেকটা হচ্ছে কি, কোষের ভিতরের মধ্যে যা যা থাকবে, আর মাঝখানে কি আছে দেখো, মাঝখানে আছে হচ্ছে কোষ ঝিল্লি, অর্থাৎ এটা হচ্ছে ভিতরের সাইড, ইনসাইড, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কোষের মধ্যে কি থাকবে, সাইটোক্রোম এ থাকবে, সাইটোক্রোম সি থাকবে, সাইটোক্রোম বি থাকবে। তাইলে সাইটোক্রোম মতবাদে কয়টা সাইটোক্রোম থাকে, তিনটা সাইটোক্রোম, এ বি সি,
এ বি সি, ঠিক আছে। আর বাকি সে সবগুলো একই জিনিস। যেমন দেখো প্রক্রিয়ার সংক্ষেপ কিভাবে হয় দেখো, হাইড্রোজিনেস প্রক্রিয়ায় হাইড্রোজেন এবং ইলেকট্রন তৈরি হবে জানলাম। ইলেকট্রনটা তারপর কি হবে, ইলেকট্রনটা হচ্ছে আমাদের বাহিরে চলে আসবে, তাহলে ইলেকট্রনটা এদিকে বাহিরে চলে আসলো, ইলেকট্রন বাহিরে চলে আসলো। পানির সাথে তারপরে অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি তৈরি করবে, এবং কোষ ঝিল্লির বাইরে আমাদের হচ্ছে ফেরাস আয়ন গ্রহণ করবে, অ্যানায়ন গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে কোন আয়ন গ্রহণ করবে, আমাদের হচ্ছে ফেরাস আয়ন গ্রহণ করবে। এটা জাস্ট একটু মনে রাখলে হবে। এখন দেখো প্রোটন আয়ন বা কো ট্রান্সপোর্ট মতবাদ, এটার মাধ্যমে কি হয়, জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখছো সংক্ষেপে। প্রথমে কি, এটিপিএস এনজাইমটা সক্রিয় হয়, এটিপি ভেঙে যায়, হাইড্রোজেন নিক্ষিপ্ত হয়, তারপর হচ্ছে প্রোটিন মোটিভ ফোর্স তৈরি হয়, বাহক প্রোটিন সক্রিয় হয় এবং আয়ন প্রবেশ করে। এটা তোমরা ডিরেক্টলি চার্ট হিসেবে সুন্দর করে লিখতে পারো, আর এটা হচ্ছে রিডিং পড়লেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে। এখন আসো ট্রান্সপোর্টের তিনটা পদ্ধতির মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। যেমন হচ্ছে সাধারণ ডিফিউশন, সুবিধাপ্রাপ্ত ডিফিউশন বা ফ্যাসিলিটেড ডিফিউশন, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই তিনটার মাধ্যমে ডিফিউশন হয়। তো এইগুলা হচ্ছে খুবই এক্সেস লেভেলের পড়া, সেটা এখন দরকার নাই। জাস্ট হচ্ছে মনে রাখবা ট্রান্সপোর্ট তিন ধরনের হয়, সাধারণ ডিফিউশন বা সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটুকুন জানলেই হবে। সাধারণ ডিফিউশনে কোনো শক্তির প্রয়োজন হয় না। ফ্যাসিলিটেড ডিফিউশনে কি লাগে, যেমন শক্তি লাগে না কিন্তু প্রোটিনের প্রয়োজন হয়, এটা দরকার আছে। তাইলে ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে একটু ভালো করে পড়ায় দিই। তাইলে ট্রান্সপোর্ট কয় ধরনের হয়, ট্রান্সপোর্ট হচ্ছে তিন ধরনের হয়, সাধারণ ডিফিউশন, সুবিধাপ্রাপ্ত ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন, আর হচ্ছে সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশনে কি হয় না, শক্তির কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে ডিরেক্টলি নিম্ন ঘনত্বে চলে যাবে, কোনো শক্তির প্রয়োজন হবে না, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন, যেহেতু হচ্ছে বেশি চাপের থেকে কম চাপের দিকে চলে যাবে, কোনো শক্তির প্রয়োজন হয় না। ফ্যাসিলিটি ডিফিউশনে কি হয় দেখো, এদিকে হচ্ছে শক্তি লাগে না ঠিকই, কিন্তু প্রোটিনের প্রয়োজন হয়। আর অ্যাক্টিভ ডিফিউশনে কি হয়, আমাদের শক্তির ব্যবহার হয়, হ্যাঁ, এবং হচ্ছে প্রোটিনও লাগে, এনজাইমও লাগে। এই তিনটা কথা ভালো করে পড়লেই আমরা এমসিকিউর জন্য প্রিপেয়ার থাকতে পারি। এখন সোডিয়াম পটাশিয়াম পাম্প মতবাদ, ঠিক আছে, এটা দিয়ে দেয়, ঠিক আছে। এটা এমসিকিউর জন্য একটু জাস্ট দেখি, এটা হচ্ছে তোমরা মেডিকেলে গেলে এটা পাবা, এটা জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য যদি একটু দেখতে চাই, সোডিয়াম পটাশিয়াম পাম্প মতবাদ। তাহলে হচ্ছে এটা কোষের বাহিরে, এটা কোষ ঝিল্লি কোষের ভিতরে, ঠিক আছে, গেল। তাহলে দেখো সোডিয়ামটা কি হয়ে যাবে, সোডিয়ামটা হচ্ছে শরীর থেকে অর্থাৎ হচ্ছে উদ্ভিদের দেহের থেকে বাইর হয়ে যাবে। তাহলে সোডিয়ামের ঘাটতি হচ্ছে, তাহলে সোডিয়ামের ঘাটতি হলে পটাশিয়ামটা আবার ভিতর থেকে বাহির থেকে ভিতরে চলে আসবে, আর সোডিয়ামটা বাইরে চলে যাবে, এটাই জাস্ট মনে রাখবা। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প মতবাদের ক্ষেত্রে সোডিয়ামটা কোষের থেকে বাহিরে চলে যায়, আর পটাশিয়ামটা কি করে, কোষের ভিতরে চলে আসে, ঠিক আছে। এটাই জাস্ট পড়বা এদিক থেকে। তাইলে হচ্ছে বেশি পড়া নাই, এদিকে ক্ষেত্রে জাস্ট দুইটা পড়া, কোনটা ভিতরে ঢুকে কোনটা বাহিরে চলে যায়, সোডিয়াম বাহিরে যায় আর পটাশিয়াম ভিতরে চলে আসে, এইটুকু জাস্ট পড়লেই হয়ে যাবে। আর তিনটা সোডিয়াম বাইরে যায় এবং দুইটা পটাশিয়াম ভিতরে আসে, ঠিক আছে, ঠিক আছে, তিনটা সোডিয়াম বাইরে যায় এবং দুইটা পটাশিয়াম ভিতরে আসে, এটা থেকে এটা জানবা প্রত্যেকটি চক্রে তিনটা সোডিয়াম বাইরে যায় আর দুইটা পটাশিয়াম ঢুকে, ঠিক আছে, তিনটা সোডিয়াম বাইরে যায় আর দুইটা পটাশিয়াম ঢুকে। সোডিয়াম পাম্প মতবাদের ক্ষেত্রে সোডিয়ামটা বাইরে যায়, পটাশিয়াম ঢুকে। আর কয়টা সোডিয়াম বাইরে যায়, একটা পাম্পের ক্ষেত্রে তিনটা সোডিয়াম বাইরে যায় আর হচ্ছে দুইটা পটাশিয়াম ঢুকে, হ্যাঁ, দুইটা পটাশিয়াম প্রবেশ করে, এটুকু মনে রাখলেই হবে। ডোনেন মতবাদ, এটা জাস্ট একটু দেখলেই বুঝবা। তাহলে ডোনেনে কি ছিল, আমাদের হচ্ছে ঋণাত্মকটা বেশি ছিল, এই জন্য পটাশিয়াম বেশি বেশি করে প্রবেশ করতেছে, তাই না, একটা সাম অবস্থায় চলে আসবে, এটা এইটুকুন হইল। প্রায় শেষ, চলে আসছি আমরা। আচ্ছা আসো, এখন হচ্ছে আমরা কি দেখবো, সালোক সংশ্লেষণ আমরা কালকে পড়ব, সালোক সংশ্লেষণ কালকে থেকে আমরা পড়া শুরু করব। এখন এই থেকে জাস্ট যতটুকু বাকি আছে সেটা কি, মূল দিয়ে আয়ন শোষণ প্রক্রিয়া, মূল দিয়ে কিভাবে শোষণ হয় এটা কিছু জানতে হবে না, এগুলা তেমন দরকার নাই। লবণের গতিপথ কেমন করে, মূল রোম, এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, জাইলেম, পাতা, তাই না, এটা জাস্ট হচ্ছে ফ্লো চার্টটা মনে রাখবো, রিটেনে আসলে যাতে হচ্ছে লিখতে পারো।
এইটুকু মনে রাখলেই হবে। আর এদিক থেকে আমরা দেখছিলাম পটাশিয়াম নাইট্রেট সবচেয়ে দ্রুত হয়, আর ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে আস্তে চলে যায়, হ্যাঁ, আস্তে যায়, সবচেয়ে ধীরে যায়। এটা জানতে হবে এদিক থেকে, আর কিছু নেই। তো এইটুকুনি লেকচার ছিল সালোক সংশ্লেষণের আগ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত বায়োগেনার্স এই ফেসবুক চ্যানেল এবং রাইয়ান্স এডুয়েট এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিয়ে রাখবে, যাতে করে নতুন নতুন ক্লাস তোমরা দেখতে পারো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে দুইটা তিনটা এমসিকিউ যদি আমি দেখাইতে চাই, কি কি হবে এমসিকিউ যদি দেখি। না, এগুলো এমনি আমরা পারবো। তিনটি মতবাদকে কিভাবে আমরা মনে রাখতে পারি? লু প্রো লে, অর্থাৎ লুনেগর, দ্যাট প্রোটন আয়ন কো ট্রান্সফার, তারপর লেসিথিন। এটা এমন কয়েকটা জিনিস আছে, তোমরা যাদের লাগবে নোটটা তুমি আমাকে বলবা, আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।